আলু 2 কিলো, পেঁয়াজ 1 কিলো, টমেটো 250, হ্যাঁ, ঢ্যাঁড়স 250, পটল 250, বেগুন 500, বরবটি 250, উচ্ছে 250 দিলে, শসা 500 দিয়ে দাও। ধনেপাতা 10 টাকার। আর শাক কি কি আছে উত্তম? মূলো শাক, আচ্ছা ছাড়ো ছাড়ো, আজকে আর নেবো না। এই বর্ষাকালে ঢেঁকি শাক খেয়ে কাজ নেই। ব্যাস কত হলো বলে দাও। উত্তমের কাছে জিনিস নিতে এই জন্য ভালো লাগে, এই দেখুন কত কত খুচরো দিয়েছে, তার মধ্যে একটা কয়েন খুব ভালো আছে। কথায় বলে না, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। কালকে একবার ভেবেছিলাম যে আমিষ বাজারটা সেরে আনি, তারপর আবার 7-5 ভেবে দেখলাম যে জামাই ষষ্ঠীর পরের দিনে বাজার আজকেও গরম, আমাদের তো তত জামাই ষষ্ঠীর গল্প নেই। তো এখন ভাবলাম থাক, পরের দিন যাব। কালকে ওয়েদারটা ভালো ছিল, আজকে সকাল থেকে মুষলধারে ঝুপঝুপ করে বৃষ্টি শুরু হয়েছে, যার ফলে আমি সকালে থেকে বেরোতে পারলাম না। এখন শ্বশুরমশাইয়ের সাথে একটা বিশেষ জায়গায় যাচ্ছি, সুতরাং আমি যে এখন কখন আমিষ বাজারগুলো করবো জানি না। ডিম আছে, সেটাও শেষ হয়ে যাবে আজকে, মানে একদম নিঃশেষ হয়ে যাবে। বারণ তো বলতে হয় বটে, নিঃশেষ বলতে নেই সংসারের ক্ষেত্রে, কিন্তু এটাই সত্যি। আজকে আর মানে একেবারে দেয়ালে পিঠ থাকার মতো অবস্থা, না হলে একদম কালকে থেকে নিরামিষ চালানো হবে। তো তাও সবজিটাও একেবারে শেষ হয়ে গেছিলো, সেটা আজকে রিফিল করা হলো ঠিক কথা। এখন আমিষটা কিনতে যেতেই হবে আমাকে। তো আপাতত এই যে আলপনাদি চা দিয়ে গেল, এই এক বিড়ম্বনার জিনিস যে আমি গরম চা খেতে পারি না, বা জল তেষ্টাও পাচ্ছে ছাতা মাথা। তো এদিকে বাবা তাড়াও দিচ্ছে। এখন শিলিগুড়ির নিয়মকানুন খুব শক্ত হয়ে গেছে, হিলকাট রোড করে একদম টোটো উঠতে দেয় না। আরে ও ভেতর দিয়ে চলে যাবে, ভেতর দিয়ে চলে যাবে, হিলকাট রোড দিয়ে যেতেই দেবে না। আদিত্য যদিও নাম্বার প্লেট আছে, কিন্তু তাও। ভালো। ছেলের নাম কি দিলে ফাইনালি? আরব। সুন্দর নাম, আরব ভাবি। ভারতের জায়গায় আরব, এটা ভালো। প্রথমে আমার শ্বশুরমশাই শুনেছিলেন ভারত, তারপর শুনেছেন আরব। অ্যাকচুয়ালি সেটা নয়, আরব, আরব ভি। তা সেটা নিয়ে আমি একটু মজা করছিলাম, দুটো দেশের নাম শুনেছেন এই জন্যই। তো যাই হোক, এই দিকটা আমাদের যেদিক দিয়ে আমি যাচ্ছি সেদিকটা, ডান দিকটা কিছুটা পিডাব্লিউডির জায়গা, আর বাঁ দিকটা পুরোটাই কিন্তু রেলের জায়গা। আর জানেন তো, রেলের জায়গাটাতে মানে বাড়ি গর্দনগুলো এমনভাবে হয়ে গেছে যে রেলের যে আসল স্টেশনটা, এখানে টাউন স্টেশনটা তো পড়েই, সেখানে রাস্তাটা কতটুকু হয়ে গেছে সেটা আপনারা দেখবেন। মানে একদম 10 ফিটের একটা রাস্তাও হয়নি আর কি পুরোপুরি, মানে একটা বড় গাড়ি ঢুকবে না স্টেশনটাতে, এমনভাবে দখলদার হয়েছে, মানে দখল হয়েছে আর কি। তো গভর্নমেন্টকে না এই জায়গাটাকে চওড়া করতে গেলে এখান থেকে খানিকটা সরাতেই হবে। আমি জানি না সবটুকু সরানো হবে কি না, তবে জায়গাগুলোতে কিছুটা পাট্টা বোধহয় আছে, আবার কিছুটা নেই। তা এই যে দেখুন, দেখেছেন তো, এটা কেবলমাত্র স্টেশনে ঢোকার জন্য এতটুকু জায়গা, মানে ওই আর কি কোনো ক্রমে দখলটা হয়নি আর কি, বাকিটা পুরোটা কিন্তু রেলের জায়গা। তো যথারীতি যেটা আমরা ভেবেছিলাম যে আমাদের যেতে দেবে না, আদিত্যকে একদম কোর্ট মোড়েতেই দাঁড় করিয়ে দিল। এবং বাবার তো অসুবিধা হয় না এগুলোতে, কিন্তু কিছু করার নেই, নিয়ম মানতেই হবে। অসুবিধে হলেও কিছু করার নেই, যে এটা নিয়ম সবার জন্য সত্যি, সেটা আমাদের জন্য। তা আমরা একবার ভাবছিলাম যে একটা ছোটো টোটো নিয়ে অটো নিয়ে যাবো আর কি, অটোগুলো যেতে দিচ্ছে। তারপর ভাবলাম যে না, এই বড়োগুলো না অনেক বেশি কমফোর্টেবল আমার শ্বশুরমশাইয়ের জন্য, আর সেজন্য এটাতে চড়ে পড়লাম। এইদিকে তো 4 জন বসার জায়গা, আমি মানে 2টো টিকিট বাবার জন্য কেটে নিয়েছি, যাতে করে বাবার কোনো অসুবিধে না হয় বুঝতে। আর আমরা যাচ্ছি অল্প দূরত্বেই, আর উল্টো দিকে আমি বসেছি। আর এই জায়গাটাতে আমি অনেকবার করে আপনাদের বলেছিলাম যে পোস্ট অফিসের উল্টো দিকে একটা জায়গাতে কিন্তু ওরা পদ্ম বিক্রি করে, এবং দেখুন এখানে গামলা ধরে ধরে পদ্ম বিক্রি করছে। তবে একজন আমাকে দামের হদিশটা দিয়েছে বটে, অসম্ভব দাম দিয়ে এটা মানে বিক্রি করছেন এরা, অবশ্য একেবারে রেডি পট, মানে রেডি গামলা আর কি। এবং ব্রিডগুলো খুব খারাপ নয়, কিন্তু এরা বোধহয় ওয়াটসানা বিক্রি করছে, আরও কী যেন করছে। দামটা বাবা প্রচুর নিচ্ছে, কিন্তু বিকৃত করছে। আর এখন এই নতুন সরকার আসার পর এই জিনিসটা খুব মানে চালু হয়েছে, লোকে কিনছেও। তো ঠিক আছে, কিনছে যখন, বিক্রি হচ্ছে যখন, হোক, লক্ষ্মী লাভ ঘটুক। আর এমনিতেই পদ্ম গাছ হচ্ছে মা লক্ষ্মী গাছ। তা যাই হোক, ঠিক আছে, আপাতত আমরা যেখানে গিয়েছিলাম সেখানে কাজটা আমাদের হয়ে গেল। তারপর বেরিয়ে আমার শ্বশুরমশাই একটু আম কিনতে ইচ্ছা হলো। ফেরার সময় একটা টোটো পেলাম, এনার টোটোতে যে নাম্বার প্লেট আছে তাতে কিন্তু সারা শিলিগুড়ি ঘোরা যাবে, কিন্তু আদিত্যকে ওই কোর্টমোড় পর্যন্তই যেতে দেবে, তারপরে আর দেবেই না, মানে আটকেই দেবে। কি আমগো লাখান বাবু, ও ঠিক আছে, লাখান বাবু খাই না, লাখান বাবু।
আমার শ্বশুরমশাই এমনিতে গম্ভীর মানুষ হলেও এমন এমন সমস্ত মাঝে মাঝে নিজের জীবনের ঘটনা বলেন না, হাসতে হাসতে কোনো মানুষ দাঁড়িয়ে যদি থাকে তাহলে তিনি বসে পড়বেন, আর বসে পড়লে তিনি শুয়ে পড়বেন। এমন একটা কথা আজকে বললো। আমরা যেখানে গিয়েছিলাম সেখানে ওনার সঙ্গে দেখা হয়েছিল একজন ভদ্রলোকের, তিনি সস্ত্রীক এসেছিলেন। তো তিনি ঠিকুজি করতে আমার শ্বশুরমশাইয়ের কাছে এসেছিলেন, ভদ্র মহিলা আর কি। অবশ্য তারা আমাদের দেখে আর কথাবার্তা বললো না আজকে, অবশ্যই তাদের কাজ মিটে গেছে, এখন তারা ওই আর কি কাজ পড়লেই পাজি। তো আমাদের এটা তো আমরা ইউজ টু মোটামুটি। তো যাই হোক, এখন ওই ভদ্রমহিলা এসে মানে এমন এমন কিছু কাণ্ড কারখানা করেছিলেন আমাদের বাড়িতে, সেটা যখন বলছিলেন তখন আমাদের মানে হেসে হেসে অবস্থা খারাপ আর কি আমার। তো যাই হোক, আপাতত যে ফলটা নেব বলেছিলাম আম, সেটা হচ্ছে উনি চোষ আম চেয়েছিলেন, সেটাই নেওয়া হলো। আর ঠিক বাড়িতে ঢোকার আগে যাওয়ার সময় তাড়াহুড়োই খেয়াল করিনি, যখন ঢুকছি তখন দেখছি উফ কি সুন্দর করে এই ফুলটা ফুটে ফেলেছে। এখানে লাগিয়েছিলাম আমি রসুন লতা, সেটা হয়নি, কিন্তু পাশাপাশি আলপনা দিয়ে একটা ডাল গুজে দিয়েছিল লতাগুলোকে, সেটা কি সুন্দর হয়ে আছে। ভদ্রলোককে আজকে তো খুঁজে পাচ্ছি না, আমি খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ হ্যালো। হাই হ্যালো, আজকে বাজেট হয়েছে আসলে। হ্যাঁ, আজকে রাজ্য বাজেট অবিশ্বাস্য বাজেট। এরকম বাজেট স্বাধীনতার পরবর্তী সময় কোনো দিন হয়নি। তুমি যাই হোক, ঠিক আছে। ও আজকে প্রচণ্ড বিজি, সাবধানে যেও। ব্লগ করবো কি, খালি খালি বলছে চুপ 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 চুপ, এদিক ওদিক থেকে ফোন আসছে, সব বিভিন্ন জায়গা থেকে ফাইট ফাইট দিতে হচ্ছে, খালি বলছে চুপ 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 চুপ। এই বিকেলবেলা এসে শেষটায় ভিডিও অন করলাম। সাবধানে যেও, টাটা। উত্তরবঙ্গ সংবাদ অফিসে যাচ্ছে, আজকে বাজেট পর্যালোচনা আছে সেখানে। আমাকে একটু বেরোতে হবে, আমি তো মাংস টাংস কিনতে পারলাম না, এবেলাটা তো হয়ে গেছে যেহেতু, মানে এবেলা মানে হয়েই গেছে আজকে রান্না। এখন ঠিক আছে, কালকেই বেরোবো এখন। তো আপাতত একটু চা পাতা চাটা লাগবে, আরও টুকিটাকি এটা ওটা সেটা লাগবে। নিচে আমার শ্বশুরমশাইয়ের কয়েকটা জিনিস লাগবে, সেগুলোর জন্য একটু হাতি মরে যাবো এখন, বেরোই। এই সামান্য রাস্তা তিনি গেলেন, তাও আমি বারবার করে বলছি সাবধানে যেও সাবধানে যেও, কারণ হচ্ছে এই সামান্য রাস্তা থেকে ফেরার পথেই তিনি কয়েকদিন আগে পড়ে গেছিলেন, খুব ব্যথা পেয়েছিলেন, যার ফলে এই জায়গাটা এত অন্ধকার হয়ে থাকে না, মানে খুব মুশকিল হয়ে যায়। আর আজকে আমিও যখন বেরোলাম তখন ভুলে গেলাম, যেটা ওই ছাদের যে লাইটটা এখন একটু অন্ধকার মতো হয়ে গেছে, ওনার আজকে অনেকক্ষণ সময় লাগবে উত্তরবঙ্গ সংবাদে। তো আমি ওপরে যদি আমাদের যে বড় লাইটটা আমি এই কারণেই তো লাগিয়েছি, বাড়ির সামনে তো অন্ধকার সেই জন্য না। তো এই জায়গাটা দেখেছেন কীরকম পরিমাণ অন্ধকার, তো আমি বেরিয়ে আমার মনে হলো যে না, উপরের লাইটটা জ্বালিয়ে দিলে হতো। আমি ফোন করে দিলাম, তো টুপুরকে বললাম তুমি ওপরে যাও, উপরে গিয়ে লাইটটা জ্বালিয়ে দাও। তা আমি খানিকটা দূরে থেকে দাঁড়িয়ে অপেক্ষাও করছিলাম, দেখছি যে হ্যাঁ লাইটটা জ্বললো, তার মানে বুঝতে পারলাম ঠিক আছে জ্বলছে, ইতিমধ্যে যদি সে ফেরত আসে তাহলে অন্ধকারের মধ্যে তাকে আসতে হবে না। তো এইসবগুলো ভেবে টেবেই যাচ্ছি, যেতে যেতে দেখছি পুরো রাস্তা জুড়েই প্রায় কেমন যেন একটা অন্ধকার অন্ধকার ব্যাপার। তো তারপর মাঝ রাস্তায় একজন দিদির সঙ্গে দেখা হয়েছিল, তার সাথে অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পর তারপরে যাচ্ছি হচ্ছে হাতিমোড়ের উদ্দেশ্যে। তো ফেরার সময়টাতে দেখছি যে লাইটটা বন্ধ হয়ে গেছে আবার, মানে কেউ একটা বন্ধ করে দিয়েছে। তখন আমি খুব রেগে গেছি আজকে, মানে খুবই। তো যদিও তখনও ভদ্রলোক আসেননি, তো ঠিক আছে, আসলে এই জায়গাটাতে নেশাতুরদের যে আগে একটা সাংঘাতিক ব্যাপার ছিল না, সেটা এখন অনেকটা কমেছে। আমাদের বাড়ির সামনে ময়লা ফেলাটাও তুলনামূলকভাবে অনেকটা কমেছে। আর নেশাতুরদের নিয়ে বোধিসত্ত্ববাবু চিরকালই অনেকটাই মানে বিভিন্ন মহলে তার বক্তব্য ছিল যে এই জায়গাটা বাসযোগ্য থাকছে না, এত পরিমাণ নেশার মানে উৎপাত। আর আগে তো সব টাকা পয়সা দিয়ে চলতো বিভিন্ন মহলে, যার ফলে আমরা না খুব বিরাগ ভাজন হয়ে পড়েছিলাম ওই সরকারের আমলে, আগের সরকারের আমলে। তো আমাদের বিভিন্ন রকমভাবে হ্যারাস করা হতো। তবে সরকার বদলেছে এবং আমি সব কিছু সরাসরি না বললেও অনেক কিছুই চেঞ্জ হয়েছে এখন। তবে আস্তে আস্তে সব কিছু হবে, মাত্র 1.5 মাস হয়েছে, তার মধ্যে অনেকটাই বদল হয়েছে। একটা জিনিস হয়তো হবে ভবিষ্যতে, সেটা যে আমাদের এই জায়গাটা বেশ অনেকটা জায়গা অন্ধকারাচ্ছন্ন, সেটা হয়তো আলোকিত হবে, কিন্তু এখনও তো হয়নি। তো এখানে এসে দেখছি যে সেটা আলোটা বন্ধ। তা নিভিয়ে দিয়েছে যার কথায়, তিনি আসলে বয়স হয়েছেন, তিনি অতটা বুঝে উঠতে পারেন না যে কার্যকারণগুলো কী হয়ে থাকে। তার শুধু মাথায় ঘুরে যে ইলেকট্রিসিটি বিল, কিন্তু কী কারণে আমি লাগিয়েছি এবং কেন এটা করেছি, তো সেটা আজকে আমি মোটামুটি খুব রাগারাগি করে হলেও প্রতিষ্ঠা করেছি খানিকটা হলেও, এবং লাইটটা আবার জ্বালিয়ে দেওয়া হয়েছে। বোধিসত্ত্ববাবু আবার বেরিয়েছেন, কখন ফিরবেন কিচ্ছু জানি না। আলপনা দিয়ে ছিল তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আলপনাদের খুব মন খারাপ, আলপনাদিদের বাড়িতে একটা পোষ্য ছিল, মানে একটা টিয়া পাখি ছিল। টিয়া পাখিটা কালকে মারা গেছে, বয়স হয়ে গেছিল, যা হয়ে থাকে আর কি।
মানে এই সমস্ত ক্ষেত্রে প্রচণ্ড মন খারাপ, ভালো করে কথাও বলতে ওর ইচ্ছা করছে না। তাও যখন কাজে এসেছে এটা একটা বড় ব্যাপার, কিন্তু ও কালকে রাত্রে গিয়ে দেখছে পাখিটা মারা গেছে। আর বিউটি মানে আলপনাদি দিদির মেয়ে, ও তো বিয়ে হয়ে গেছে কিন্তু এখনও এখানে কাছে, ও শ্বশুরবাড়িটা অনেক ভেতরে তো, অনেক দূরে, আর ও তো চাকরি করে এখানে, যার ফলে ও বাড়িতেই থাকবে, মানে আলপনা দিদিদের সাথেই থাকে, শ্বশুরবাড়ি বাপের বাড়ি সব মিলিয়ে মিশিয়েই থাকে আর কি। তা ও খুব বিজি, যার ফলে ওর কোনো ঘরেতে থাকা, যেহেতু মানে হয় না কাজের মাঝখানে থাকলে মানুষ এগুলো একটু ভুলে থাকে। আলপনা দিও চলে এসেছে এখানে, কিন্তু আলপনা দিদির হয়ে গেছে খুব সমস্যা। সারাদিন ওই খালি খাঁচাটা দেখে দেখে দিদির, আজকে আলপনা দি ওই আর কি এতদিন সাথে ছিল, প্রচণ্ড কথা বলতো, ভীষণ ভালোবাসতো ওকে, মিঠু। তারপরে আজকে খুব মন টন খারাপ, মানে থাকতে চাইছে না, ভালো লাগছে না। ওই আর কি দিদিকে একা একা রাখবে না, দুবার করে আলপনাদি বাড়ি গেছে। বলছে যাচ্ছি, সারাদিন দিদি যে কি করে একা একা বাড়িতে আছে, যখনই ঢুকছে তখনই খালি খাঁচাটা দেখছে, তখনই আলপনাদি বলছে বুক ফেটে কান্না আসছে। হয় এটা কি বলবো আর। তো আমি আসলে একটু চাটা এখন একটু নিলাম, নিয়ে একটু চাটা খাবো, খেয়ে আমি যাবো হচ্ছে একটু বারান্দায়, গাছগুলোতে জল দিতে হবে কালকে। এখন তো নাগারে জল দিচ্ছি না কদিন, তা করতে গেলে তো আমি ভিজে যাবোই, কিন্তু সেই ভিজে যাওয়ার আগে আর একবার একটুখানি ছোট ভিজে যাওয়ার কাজটা করিনি, সেটা হচ্ছে এখানে কিছু বাসনপত্র আছে, ওটা করতে গেলে আমি পুরোটা ভিজে যাব, তখন আর আমি ওই ভিজে থাকা অবস্থায় এটা করতে পারবো না। তাই আগে আমি এইটুকু করে নিই, নিয়ে তারপর আমি ওখানে যাই, সর্বাগ্রে আগে চা পান করি। সর্বাগ্রে চা পান করিতে পারিলাম না বন্ধু, বড্ড গরম, আমি গরম চা একদমই খেতে পারি না। ঠান্ডা হয়ে গেলে তবে আমার সেই চাটা মানে একটু খাওয়ার মতো হয়, মানে ঠান্ডা মানে একেবারে জলের মতো ঠান্ডা নয়, তবে ওই আর কি মুখে দেওয়া যায় সেরকম একটা ঠান্ডা। আমি গরম চা কোনো দিনই খেতে পারি না। আমার বাবা আবার ফুটন্ত চা খেতেন জানেন তো, আমার মা কিন্তু আবার খুব গরম চা খেতে পারেন না। তবে হ্যাঁ, আমার মতো যেরকম করে খায় সেরকমও হয়তো না, কিন্তু ওই আর কি খুব গরম চা মা খান না। তো এখন যাই হোক, ওই চাটা ঠান্ডা হচ্ছে, ততক্ষণ সময়ের মধ্যে কটা একটু বাসন হয়েছে, সে কটা মেজে নিই, তারপর দেখছি একটু ঠান্ডা হয়েছে কি না। খানিকটা হলেও তো, বেশি সময় না লাগলেও ধরুন ওই 3-4 মিনিট তো লেগেছে, কটা বাসন মাজতে কতটুকু লাগে, কিন্তু দেখলাম যে না, হয়নি। তাই ভাবলাম যে দরকার নেই, ওই ঘরের বিছানার চাদরটা এবার তুলে নিই, ওটা করতে করতে আশা করছি চাটা ঠান্ডা হয়ে যাবে। তো এই কাজটা করতে গিয়ে চাটা একটু বেশিই ঠান্ডা হয়ে গেছে জানেন তো, 9 মিনিট ধরে এটা কাজটা করেছি আমি। ক্লিপিংটা অবশ্য কয়েক সেকেন্ডের মধ্যে হয়তো বা হয়ে যাচ্ছে, কিন্তু মানে ওই আর কি জামা কাপড় তোলা আর ওই ইয়েটা যেটাকে ওই ঘরে রেখে আসে, এটা তো করতে 1 মিনিটও লাগেনি, কিন্তু তারপর এই বিছানার চাদরখানা তুলতে গিয়ে সময় লেগে গেল অনেকটা। তখন করতে গিয়ে আমার হয়ে গেছে একটু দেরি। তো ঠিক আছে, তাতেও কোনো সমস্যা নেই, আমার ওই একটু বেশি ঠান্ডা চা খেতে কোনো প্রবলেম নেই, কিন্তু আমি গরম চা একদমই পারি না। তো এখন এই বিছানার চাদরটা তুলতে নিয়ে গেলাম, নিয়ে এসে তারপর ওই এখন একটু বর্ষা বাতলার দিন তো, আর আমরা যে কাকিমাকে রেখে গেছিলাম না, ওই কাকিমা না গান গাইতেন আর কি, তো তিনি ওপরে এসে একটু সঙ্গীত চর্চা করেছিলেন। তো আমার একটু মনে হলো যে হারমোনিয়ামটা কয়েকদিন আগে অবশ্য একবার আমি বাজিয়ে দেখেছি যে ঠিকই আছে, তারপরে একটু মনে হলো, তো ভাবলাম এবার গান করতে বসেই যাই। তারপর বললাম না, এখন কাজটা করে নিই, কয়েকটা কাজ এখন বাকি আছে, তারপর রাতের দিকটা একটু বসবো। তো বলুন দেখি আমি কোন গানটা বাজাচ্ছি। বোঝা গেছে জানি, তবে এটাও জানি হারমোনিয়ামটা অতি খাজা বাজানো হলো, নিজের কানে নিজের মানে আঙুলগুলোকে মোটকে মোটকে দিতে ইচ্ছে হচ্ছিলো, এত পাকামি কেন যে করতে গেলাম
এই আর কি রিট সঞ্চালনা করার সময় নিজেকে একটু পণ্ডিত জাহির করাটা আমার বোধহয় একটা অভ্যাস, মানে চিরকালই মাস্টারমশাই বকতেন যে তুই পরিষ্কার বাজা, তোরা তো একটা রিডের মাঝখানে 3খানা রিড চিপতে হবে না আর কি, সেটাও একটা শিখতে হয় কিন্তু হারমোনিয়াম বাজানো। হ্যাঁ, আমার মনে হতো আমি ভারী ভালো হারমোনিয়াম বাজাই, কিন্তু নিজে বুঝি সেটা আমার দ্বারা খুব একটা ভালো হয় না। সুব্রত দা দারুণ ভালো হারমোনিয়াম বাজায়, আমার মাস্টারমশাই যে হারমোনিয়াম বাজাতেন না কি বলবো। তো যাই হোক, ঠিক আছে, আপাতত গানটা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন, খুবই কমন গান। তো কমেন্ট করে জানাবেন হ্যাঁ যদি বুঝতে পারেন। তো বিছানা চাদরটা মেশিনে দিয়ে এলাম, এবার হারমোনিয়াম বাজানোর পর ভাবছি একটু তবলা বাজিয়ে ফেলি। তো এই যে এই জিনিসটা কিনেছি, সেটা এই রডগুলো খুলে যায়, এগুলোকে মাঝে মাঝে আমার তবলার মতো করে, তবলা ঠিক না, খোল বাজানোর মতো করে এটাকে আমাকে বাজাতে হয়। এই যে দেখুন, এটার সাথে এটা গুজে দিচ্ছি, তো আবার এটা খুলে যাচ্ছে, এই করতে গিয়ে দুদিকটা নিয়ে এখন আমি আবার মৃদঙ্গ বাজাচ্ছি। দেখলেন তো কি সুন্দর করে তালবাদ্য বাজালাম। আমি জানি তো আমি হারমোনিয়ামের থেকেও এইগুলোই বেশি ভালো বাজাই। তো যাই হোক, ভদ্রলোক ফিরেছেন, বুঝেছেন তো, অনেকটা বেলা করে, রাত করে আর কি তিনি ফিরেছেন। তো এখন আমাদের মামনির প্রতি একটু অভিযোগ করছিল আলপনাদি, আমিও তার সারবত্ত অল্প অল্প বুঝতে পারছি যে ও এত বৃষ্টি বাদলার দেখেও নাকি তেমন চিপে চিপে জামা কাপড়গুলো মেলে না, যার ফলে অধিকাংশ জামা কাপড়ই এখনও ভেজা ভেজা থাকছে। কিন্তু সেটা কারণ নয়, আবহাওয়াটা জলো জলো সেই জন্যই থাকছে, আর জল তো পড়ছে না, একটু ভেজা রয়েছে। তা আজকে বুঝলাম যে এটাকে না আমাকে ফ্যানের নিচে না দিয়ে দিলে হবে না। এই যে বিছানা চাদর টাদরগুলো কাঁচা হচ্ছে, এগুলো তো শুকোতে কালকে অনেকটাই জায়গা লাগবে, তাই না? এগুলো আবার কালকে সকালবেলা যদি আমি মেলে দিই, তারপর সেগুলো সারাদিন ধরে শুকোবে, তারপর ওই বিছানার চাদর এবং কালকে আবার নতুন করে যে জামা কাপড়গুলো হবে সেগুলো মিলিয়ে বহুত ঝামেলা হয়ে যাবে। তাই জন্য এটা নিয়ে এলাম, সারা রাত্রি ফ্যান চালিয়েই শুকাতে হবে। মাঝখানে ভাবছিলাম যে সেটা করবো না, কিন্তু এখন বুঝতে পারছি যে না, সেটা করতেই হবে। তো এখন এই যতই বাইরে বৃষ্টি হোক না কেন বন্ধু, আমার বারান্দা বাগানের গাছগুলো তো তেমন ওই ছাঁটের একটু ফোঁটা ওই খানিকটা জল ছাড়া তো পায় না, তা কাজেই ওদের জল দিতেই হবে। তো দিয়েও দিলাম, এখন রোজ রোজ জল দেওয়া লাগছে না আমার, কিন্তু ওই নয়নতারা গাছ, পুদিনা গাছ, এগুলো একটু ঝুলে ঝুলে যাবেই, স্বাভাবিক, এদের একটু জলের ডিমান্ডটা বেশি। তো সেটাতে দিয়ে দিলাম, দেওয়ার পর এখন বারান্দাটা একটু জল দিলে, পাইপ দিয়ে জল দিলে একটু উঠে আসেই, মানে আমরা মাটি উপচে পড়বে ফ্লোরেতে, সেটা ধুয়ে দিয়ে এবার যেহেতু এখন কাজের মাঝখানে অনেক রকমের কাজ থাকে, কারণ যেটাতে পাইপটা কানেক্ট করা আছে যে ট্যাপে, সেটার সাথেই আবার ওয়াশিং মেশিন কানেক্ট করা আছে। বারান্দায় দুটো ট্যাপ, একটা মিউনিসিপ্যালিটি আর একটা আমাদের ওই কুয়োর জলের সাথে। তো কুয়োরটাতে অনেক বেশি ফ্লো, কাজেই আমার ওটাতে দূরবর্তীকালীন যে জল টলগুলো সেগুলো দিতে সুবিধে হয় ওটাতে, যার ফলে ওটার সাথেই আবার মেশিন সেট করা, কাজেই একসাথে আমি ওই পাইপটা চালিয়ে দুটো কাজ করতে পারবো না। তাই ভাবলাম আগে ভাগে গাছে জলটা দিয়ে নিই, তারপর মেশিনটা চালিয়ে দেবো। সবার শেষ কাজ আজকে রাতে আমার হবে হচ্ছে এই মেশিনটাকে বন্ধ করে তারপর শোয়া। কাজকর্ম শেষ হয়েছে এবং প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। আজকের দিনে বরং ব্লগটাকে শেষ করি বন্ধু, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ